হ্যালো 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 সকল ক্লাস 10 স্টুডেন্টকে টপাস বাংলায় স্বাগত জানাই। আজকে যে পাঠটি করব আমি তোমাদের ফিজিক্যাল সায়েন্সের লাস্ট থেকে শুরু করব। তোমরা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন সলিউশন এবং এগুলো টেস্ট পেপারের সলিউশনগুলো পেয়েছো, যেগুলো প্রথম থেকে দেওয়া আছে, তাই আমি শেষ থেকে শুরু করছি। ঠিক আছে, সো তোমাদের পেজ যেটা আছে 998 পেজ থেকে ফিজিক্যাল সায়েন্স শুরু করছি। ঠিক আছে, সো এখানে আমি শুধু ফিজিক্সের পার্টগুলো করব, মানে আমি পদার্থবিদ্যার পার্টগুলো শুধু তোমাদের দেখাবো। ঠিক আছে, সো এখানে প্রথম যেটা আছে পদার্থবিদ্যার 1.2তে দেওয়া আছে 1.2 64 গ্রাম অক্সিজেনের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণটি কী হবে। প্রথম কথা, আদর্শ গ্যাস সমীকরণ হচ্ছে পিভি ইকুয়াস টু এন আর টি। পিভি ইকুয়াস টু এন আর টি। এন হচ্ছে মোল হয়ে যায়, মোল সংখ্যা। সো মোল সংখ্যা যখন লিখবো, মোল সংখ্যা হয়ে যায় প্রদত্ত ওজন বাই আণবিক ভর। প্রদত্ত ওজন বাই আণবিক ভর। ঠিক, সো প্রদত্ত ওজন কত দেওয়া আছে, প্রদত্ত ভর যেটা দেওয়া আছে প্রদত্ত ভর বাই আণবিক ভর, দুটোই ভর। ঠিক, তাহলে 64 গ্রাম দেওয়া আছে, 64 বাই আণবিক ভর যেটা হয়ে যাবে আমাদের অক্সিজেন O2। সো O2 যদি হয়ে যায়, অক্সিজেন গ্যাসের কত হয়ে যায় আণবিক ভর 32। সো 32 আর টি হয়ে যাবে। সো পিভি ইকুয়াস টু 34/32, তার মানে হয়ে যাবে 2 আর টি হয়ে যাবে। সো পিভি ইকুয়াস টু 2 আর টি হয়ে যাবে। তাহলে আমাদের যে অপশান হবে সেটা হচ্ছে বি। আমাদের যে অপশান হবে সেটা বি। ঠিক, তারপর তারপর হচ্ছে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব যদি 8 হয় তাহলে গ্যাসটি কী হবে। তো বাষ্প ঘনত্ব কী হয়ে যায়, আণবিক ভর বাই 2। তো বাষ্প ঘনত্ব হয়ে যায় আণবিক ভর 2 করলে আমরা বাষ্প ঘনত্ব পেয়ে যাই। ঠিক, তাহলে আমাদের বাষ্প ঘনত্ব দেওয়া আছে, তার গ্যাসের বাষ্প ঘনত্ব আমাকে দেওয়া আছে যেটা হচ্ছে 8। তাহলে আণবিক ভর কত হয়ে যাবে, 16 হয়ে যাবে। তো বাষ্প ঘনত্ব যেটা হয়ে যাবে সেটা 2 ইন্টু বাষ্প ঘনত্ব, 2 ইন্টু বাষ্প ঘনত্ব যেটা হয়ে যাবে সেটা আণবিক ভর হয়ে যাবে। সো আণবিক ভর বাষ্প ঘনত্বের ডবল, তার মানে 8 ইন্টু টি আমাদের আণবিক ভর হয়ে যাবে 16। এবার আমাকে দেখতে হবে যে এই চারটের মধ্যে কোনটা হচ্ছে 16। আমি যদি C2H6-এ দেখি, সি কিসে, সি কত হয় 12। তো C12, C2 দেওয়া আছে, তার মানে C2H6 দেওয়া আছে, তার মানে 2 ইন্টু 12 প্লাস 6 ইন্টু 1, যেটা আমাদের হয়ে যাচ্ছে 30 হয়ে যাচ্ছে। ঠিক, কিন্তু আমাদের তো চাই কত, আমাদের 16 চাই। তাহলে CH4-এর দিকে একবার দেখা যাক। CH4-এর দিকে একবার যদি খেয়াল করে দেখি, তাহলে C12, 12 গুণিতক 1 প্লাস 4 ইন্টু 1 ইন্টু 4, তাহলে হয়ে যাচ্ছে 16। তাহলে কত হচ্ছে CH4 যেটা হয়ে যাবে সেটা আমাদের অ্যান্সার। আর এর আগেরটা হয়েছিল আমাদের বি হয়েছিল। ঠিক, চলো এগোনো যাক। বলছে নিম্নলিখিত কোন ধাতুর পরিবাহিতা সবথেকে বেশি হবে। কোন ধাতুর পরিবাহিতা সবথেকে বেশি হবে, যে ধাতু সবথেকে বেশি পরিবাহী মানে তাপ শক্তি প্রবাহ করতে সক্ষম হবে সেটাই সবথেকে বেশি, তার সবথেকে বেশি পরিবাহিত হবে। তো আমাদের ক্ষেত্রে সিলভার হয়ে যাবে। সিলভার মানে হচ্ছে রূপো। তো সিলভার রূপোর মধ্যে সবথেকে বেশি কী হবে, তাপ শক্তি প্রবাহিত করতে পারবে সহজে, তো সেই জন্য তার পরিবাহিতা সবথেকে বেশি হবে। 1.5, প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক হবে সেটি হলো। ঠিক, যখন এই কোনো প্রিজম থাকে, সেই প্রিজমের থেকে যখন আলো যায়, সাদা আলো, তার কি হয়, বিচ্ছুরণ ঘটে। ঠিক, তো সেই বিচ্ছুরণ যখন ঘটে, সেই বিচ্ছুরণটা কেমন হয়, এভাবে সাদা বর্ণ থেকে লাল বর্ণটা বেরোবে, লাল বর্ণ বেরোবে, তারপরে ব্লু বেরোবে। ঠিক,
এর মাঝে যেগুলো 7খানা কালার আছে সেগুলো থাকবে, ঠিক আছে। তো সব থেকে কম বিচ্যুতি, এর যাওয়ার কথা ছিল এই দিকে, এর যাওয়ার কথা ছিল, আমি অন্য একটা কালার নিয়ে করছি, এর যাওয়ার কথা ছিল এই দিকে, কিন্তু এ বিচ্যুতি ঘটেছে এই দিকে, ঠিক। তো আমি দেখতে পাচ্ছি যে যে রেড হচ্ছে, লাল হচ্ছে, যার তরঙ্গ দৈর্ঘ্য কী হবে, বেশি হবে, তার বিচ্যুতি কম ঘটবে। তরঙ্গ দৈর্ঘ্য যার বেশি হবে তার বিচ্যুতি কম ঘটবে। তার মানে বিচ্যুতি সর্বাধিক কার হবে, সব থেকে শেষের এই যেটা আছে বেনিয়া সকলা মানে বেগুনি, বেগুনি, বেগুনির সর্বাধিক কী হবে, বিচ্যুতি ঘটবে, ঠিক আছে। তারপর শূন্য মাধ্যমে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ, শূন্য মাধ্যমে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তো যে কোনো তড়িৎচুম্বকীয় যে তরঙ্গ হবে সেই তরঙ্গ কী হয়, আলোর গতিবেগে চলে। যে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গ হচ্ছে আলোর গতিবেগে দৌড়য়, মানে 3 × 10⁸ মিটার/সেকেন্ড হয়ে যায়। তো আমাদের যে অ্যান্সার হবে 3 × 10⁸ মিটার/সেকেন্ড কোথায় আছে, 8 মিটার/সেকেন্ড, সি। চলো তারপরে বলছে দুটো রোধ দেওয়া আছে, 3 আর 6 রোধের সমান্তরাল সমবায়ে তুল্য কত হবে, 3 আর 6 আছে, তো 3 6 যদি সমান্তরাল হয়ে যায়, ঠিক, প্রথমে যদি শ্রেণী সমবায় হয় তাহলে কী হবে, রোধ বেড়ে যায়। একই রাস্তার ওপর দুটো ব্রিজ আছে, দুটো ব্রিজ ভেঙে গেছে, তাহলে আমি কোনোটাতেই যেতে পারবো না, ঠিক আছে, আমার বাধা বেড়ে যাবে তখন, ঠিক আছে। কিন্তু দুটি ব্রিজ যদি একটার মধ্যেই থাকতো, একই নদীর ওপরে থাকতো, তাহলে কী হতো, একটা ভেঙে গেলে আরেকটা চলতে পারতো, ঠিক আছে। তো ওখানে কী হয়, বাধা কমে যায়, বাধা কমে যায় যদি সমান্তরালে থাকে, সমান্তরালে থাকলে বাধা কমে যাবে। তার মানে R1 R2 যদি সমান্তরালে থাকে বাধা কমে যায়, তাহলে যে এটা হয়, যে লব্ধিটা হবে, তুল্যটা হবে 1/R তুল্য সমান 1/R1 + 1/R2, এটা হয়, ঠিক আছে। তো তাহলে যে ভ্যালুটা আসবে আমাদের, সেই ভ্যালুটা হচ্ছে 1/3 + 1/6, সেটাই হয়ে যাবে আমাদের 1/R। তো এটা হয়ে যাচ্ছে 3/6, তো হয়ে যাচ্ছে 1/2, সো আর হয়ে যাবে 2 ওহম, সো আর হয়ে যাবে আমাদের তুল্য রোধ যেটা 2 ওহম, অপশান এ হয়ে যাবে, ঠিক। 1.8 তারপর কোনো পরিবাহের মধ্যে দিয়ে 2 মিনিটে 120 কুলম্ব আধান প্রবাহিত হলে প্রবাহ মাত্রা হবে, কারেন্ট চাইছে, আধান চলে গেছে, কারেন্ট চাইছে, এ তো সহজ কোশ্চেন। দেখো কিভাবে করব। কোনো একটা জায়গা থেকে যে তড়িৎ আধান চলে গেছে সেটা 120 কুলম্ব, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা যেটা হয় সেটা তো হয়ে যায় কত আধান গেছে বাই কত সময়ে। তো আমার আধান গেছে 120 কুলম্ব, আর সময় লাগিয়েছে সেকেন্ডে চাই, 2 × 60 সেকেন্ড, 2 × 60 সেকেন্ড, ঠিক, কুলম্ব/সেকেন্ড। তাহলে এখান থেকে আমাদের হয়ে যাবে 1 অ্যাম্পিয়ার, 1 কুলম্ব/সেকেন্ড। তাহলে অপশান ডি ফর দিল্লি, ঠিক, অপশান ডি হয়ে যাবে। চল নেক্সট পেজে যাই। তড়িৎ বিশ্লেষণের 1.12 তড়িৎ বিশ্লেষণের পাত্র হলো, তড়িৎ বিশ্লেষণের যে পাত্র হবে সেটা কী হবে, ভোল্টামিটার হয়ে যায়। ভোল্টামিটার এমন একটি যন্ত্র যেটাতে আমরা কি হয়, আমাদের তড়িৎ শক্তি হচ্ছে রসায়ন শক্তিতে পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে। সো তড়িৎ বিশ্লেষণের পাত্র ভোল্টামিটার হয়ে যাবে, ভোল্টমিটার নয়, ভোল্টামিটার, ঠিক। চলো তারপরে 2.1-এ চলে যাই, শূন্যস্থান পূরণে। কেলভিন স্কেলে জলের স্ফুটনাঙ্কের মান কত হবে, জল ফুটবে তখন কত কেলভিন হবে। জল তো ফোটে আমাদের 0°C, 100°C, তো 100° যদি সেলসিয়াস হয়, আমরা জানি একে যদি কেলভিনে বের করতে হয় তাহলে 273 + °C, ঠিক, এটা করলে হয়ে যায়, ঠিক। তো 100°তে যদি জল ফোটে তাহলে কেলভিনে হয়ে যায় 273 + 100, তাহলে হয়ে যায় 373 কেলভিন হয়ে যাবে। তো আমাদের এটা যেটা হবে 373। লেন্সের ক্ষমতার একক হলো, লেন্সের যে ক্ষমতা হয় সেই ক্ষমতাকে ডায়োপ্টার বলা হয়, ডায়োপ্টার।
সো লেন্সের ক্ষমতার একক ডায়োপ্টার। ডায়োপ্টার হয়ে যায়, যেটা হয়ে যায় 1/মিটার, মিটার ইনভার্স, যেটা 1/মিটার ইনভার্স হয় ক্ষমতার একক, যেটা হয়ে যায় 1/, ক্ষমতা যেটা হয় সেটা 1/PF লেখা হয়। এখানে লিখে দিচ্ছি, ওয়েট। সো যে লেন্সের ক্ষমতা হয় সেই লেন্সের ক্ষমতা P সমান 1/F, এফ মিটারে রাখতে হবে। তার মানে আমি বলতে পারি মিটার ইনভার্স বা 1/মিটার, যেটাকে আমরা অথবা ডায়োপ্টার লিখি অর ডি লিখি। ডি হচ্ছে ডায়োপ্টার। ঠিক, চলো। মানুষের চোখের নিকট বিন্দুর অবস্থান কত দূরে? মানুষের চোখের নিকট বিন্দুর অবস্থান, মানে আমরা মিনিমাম কত দূরে রাখলে নিকট বিন্দু আমরা দেখতে পাবো, কত দূরে মিনিমাম, কত দূরে, কত কাছাকাছি রাখলে আমরা দেখতে পাই, 25 সেন্টিমিটার হয়ে যায়। সো 25 সেন্টিমিটারের কাছে, তার থেকে যদি কম রেখে দিই তাহলে কী হবে, আমরা সেই বস্তুকে আমরা দেখতে পাবো না। তাহলে 25 সেন্টিমিটার হয়ে যাবে কোনটা, আমাদের অথবার কোশ্চেনটা এটা 25 সেন্টিমিটার। তারপর সত্য মিথ্যা জিজ্ঞেস করছে। বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরে জেট প্লেন চলাচল করে। সত্য, বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারে কী হয়, জেট প্লেন চলাচল করে। সো এটা হয়ে যাবে ট্রু। কোনো বস্তুর মধ্য দিয়ে তাপ পরিবাহীর সময় বস্তুর উপাদান কণাগুলির স্থান পরিবর্তন করে। যখন বস্তুর মধ্যে তাপ পরিবহন করে, ধরে নাও একটা রড আছে, রডের এই পাশে আমি 100°C দিয়েছি, ওই পাশে তাহলে কী হবে, এই যে কণাগুলো আছে এই কণাগুলো কী হবে, তাপ শক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু প্রদান করবে, মানে সঞ্চালন করবে, সঞ্চারিত করবে, কিন্তু এরা একই জায়গায় দাঁড়িয়ে থাকবে, একই জায়গায়। পরিবহনের সময় কণাগুলি নিজের স্থান পরিবর্তন করে না, নিজের স্থানে থেকেই কী হয়, তারা কী করে, একটা শক্তিকে কী করে, স্থানান্তরিত করতে পারে। ঠিক আছে, তোমরা এভাবেই ভাববে পরিবহনের সময়। ধরো একটা লাইনে অনেকেই দাঁড়িয়ে আছে, আমি কি করতে চাইছি, এমন করে দাঁড়িয়ে আছে, এইখান থেকে কি হচ্ছে, খাবার প্যাকেট দেওয়া হচ্ছে, কেক দেওয়া হচ্ছে, কেক, এটা হচ্ছে কেক। আমি বললাম এ থেকে একদম ডিতে পৌঁছে দিতে কেকটাকে, তো কেকটা কি হবে, এটা যে কেক, সেই কেক এর কাছে প্রথমে দেব, তারপরে সেই কেক এ কি করবে, এর পেছনে মানুষকে দিয়ে দেবে বিকে, তা বি কি করবে, সিকে দিয়ে দেবে ওই প্যাকেটটা, সি কি করবে, ডিকে দিয়ে দেবে। তো এইভাবে করে এরা ABCD নিজের স্থান পরিবর্তন করছে না, কিন্তু এই যে প্যাকেটটা আছে সেই প্যাকেটটা স্থান পরিবর্তন করছে, মানে তাপ শক্তি, এই প্যাকেটটা হচ্ছে শক্তি, এই প্যাকেটটা হচ্ছে তাপ শক্তি, সেই তাপ শক্তি পরিবহন হচ্ছে, কিন্তু তাদের জন্য যে মাধ্যমগুলো লাগছে ABCD, তারা স্থান পরিবর্তন করছে না। ঠিক আছে, তো কী হবে, এটা ফলস হয়ে যাবে, স্থান পরিবর্তন করে লেখা আছে তো ফলস হয়ে যাবে। তারপর 1 BOT তড়িৎ শক্তির একক। প্রথমে BOT কি হয় জানতে হবে। বোর্ড অফ ট্রেড ইউনিট বলা হয় BOTকে, বোর্ড অফ ট্রেড ইউনিট। 1 BOT, বা এটাকে আমরা বলি কিলো কিলোওয়াট ঘন্টা, কিলোওয়াট আওয়ার বলা হয়, কিলোওয়াট আওয়ার, বটকে কিলোওয়াট আওয়ার বলা হয়। তাহলে কিলোওয়াটকে বলে স্যার, ওয়াট তো জুলের হয়, ওয়াট তো পাওয়ারের হয়, ওয়াট তো ক্ষমতা হয়, তার সঙ্গে সময় গুণ করা হয়েছে, তো ক্ষমতা আর গুণিতক সময়, ক্ষমতা গুণিতক সময় তো হয়ে যাবে শক্তি। ক্ষমতা মানে 1 সেকেন্ডে কতগুলো হচ্ছে, কত শক্তি নিচ্ছে, ক্ষমতা ইন্টু সময়, তাহলে টোটাল যত সময় দেওয়া আছে সেই সময়ের শক্তি হয়ে যাবে। তার মানে BOT শক্তির একক, ট্রু হয়ে যাবে, ট্রু, BOT শক্তির একক ট্রু হবে। ঠিক। গৃহবর্তনীতে সমস্ত যন্ত্র শ্রেণী সমবায়ে যুক্ত থাকে। বলছে আমাদের বাড়িতে যে কানেকশান থাকে, টিভি, লাইট, ফ্যান, যা কিছুই আছে সেগুলো শ্রেণী সমবায়ে লাগানো থাকে। প্রথম কথা, আমাদের বাড়িতে যদি এভাবে লাইট লাগানো থাকে, তারপরে যদি টিভি লাগানো থাকে এরকম করে দিয়ে এভাবে করে কানেক্ট করা থাকে, এভাবে করে কানেকশান যদি থাকে, তাহলে এই বাল্ব যদি কোনোভাবে কেটে যায়, এইখানে যদি কেটে গেল, ধরো বাল্ব ফিউজ হয়ে গেল, তাহলে বাল্ব কেটে গেলে এখানেই কি হবে, এই যে বর্তনীটা আছে সেই বর্তনী কমপ্লিট হবে না, তাহলে কি হবে, এখান থেকে যে কারেন্ট যাবে সেই কারেন্ট আর ওই পাশে যেতে পারবে না। তার মানে লাইট যদি কেটে যায় তাহলে টিভিও চলবে না। তাহলে এমন তো আমরা চাইবো না যে লাইট কেটে গেছে টিভি চলছে না,
তো এটা কিন্তু শ্রেণী সমবায় হয়। তো সেই জন্য আমরা বাড়িতে শ্রেণী সমবায় না লাগিয়ে সমান্তরাল সমবায় ব্যবহার করি। মানে কীরকম, এভাবে লাইট আছে আর টিভি আছে, ঠিক, এটা টিভি দিয়ে কানেকশান করা থাকে। যদি লাইট কেটে যায় তাহলে এই পার্টটা থেকে কারেন্ট যাবে না, এখান থেকে কারেন্ট জিরো হয়ে যাবে, কিন্তু কারেন্ট তো টিভির মধ্যে থেকে যাবে, তো টিভি তো চলবে। সেই জন্য আমাদের বাড়িতে সমান্তরাল সমবায়ে কী হয়, যুক্ত থাকে সমস্ত এগুলো, অ্যাপ্লায়েন্সেসগুলো। ঠিক, চল। সার্বজনীন গ্যাস ধ্রুবকের এসআই এককটি কী লেখো। সার্বজনীন গ্যাস ধ্রুবক দেখো কিভাবে লিখব। এসআই একক এগুলো মনে রাখবে না, এগুলো মুখস্থ করবে না, এগুলো ফর্মুলা মনে থাকলে ধরে নাও পিভি ইকস্ট এনআরটি, পিভি ইকস্ট এন আর টি। এখানে আমরা সার্বজনীন গ্যাস ধ্রুবকের একক আমি এসআইতে পেতে চাইছি, ঠিক আছে। তো কেমন পাবো দেখো, আমরা যদি আর কে লিখতে চাই সমান পিভি বাই এনটি, ঠিক। তো পিভির একক যেটা হয়ে যাবে সেটা কার্যের সমান হয়ে যায়, তো জুল, আর এখান থেকে মোল, আর এখান থেকে কেলভিন, তো জুল পার মোল পার কেলভিন হয়ে যাবে, জুল পার মোল পার কেলভিন। চল, তারপরে কি বলছে, চার্লসের সূত্রের ভিটি লেখচিত্রটি অঙ্কন করো। চার্লসের সূত্রের ভিটি লেখচিত্র অঙ্কন করতে বলছে। দেখো চার্লসের সূত্র কি হয়, তো চার্লসের সূত্র, চার্লস আর চাপ মনে রাখবে, চার্লস মানে চাপ ধ্রুবক, চার্লস যখনই বলবে চাপ ধ্রুবক বলবে। তো চাপ ধ্রুবক হচ্ছে, চাপ যদি ধ্রুবক হয় আমাদের কাছে কি থাকে, আয়তন, তাপমাত্রা, উষ্ণতা আর চাপ পি। তো চাপ যদি ধ্রুবক হয়ে যায় তাহলে বাকি দুটো পরিবর্তন হবে, ঠিক। সো বাকি দুটো কিভাবে পরিবর্তন হবে, আয়তন টির সমানুপাতিক হবে, আয়তন টির সমানুপাতিক হবে, ঠিক আছে। মানে আমি যদি চাপ একই রেখে যে কোনো গ্যাসের তাপমাত্রা বাড়াই, সেই গ্যাস প্রসারণ করতে শুরু করবে, তার মানে তার আয়তন বাড়তে শুরু করবে। সো তাপমাত্রা বাড়লে কী হবে, আয়তন বাড়ার চেষ্টা করবে, তো আয়তন বাড়বে, ঠিক আছে। তো এর লেখচিত্র ড্র করতে বলছে, ভিটি গ্রাফ আমাকে ড্র করতে বলছে। তো দেখা যাক, ভিটি গ্রাফ আমাকে ড্র করতে বলছে। তো ভি সমানুপাতিক টি, তো আমি যদি গ্রাফ ড্র করতে চাই, এদিকে ভি আর এদিকে টি, এইখানে একটু খেয়াল রাখতে হবে, ভিটিতে একটু খেয়াল রাখতে হবে যে এই যে ভি সমানুপাতিকটি, ভি হচ্ছে ওয়াইয়ের মতো কাজ করছে, ভি ওয়াইয়ের মতো কাজ করছে, আর টি হচ্ছে এক্সের মতো। তার মানে এই সমানুপাতিক সরালে ভি ইকোয়াস টু কোনো ধ্রুবক কে ইন্টু টি আসবে, কোনো ধ্রুবক, মানে ওয়াই ইকোয়াস টু এম এক্সের গ্রাফ, ঠিক। এবার কথা হচ্ছে যদি টি কেলভিনে থাকে, কেলভিনে যদি টি থেকে যায় তাহলে যে গ্রাফ হবে মূল বিন্দুগামী হবে, তাহলে যে গ্রাফ হবে টি কেলভিনে পরম উষ্ণতা, তাহলে যে গ্রাফ হবে সেই গ্রাফ এমন করে এগিয়ে যাবে, ঠিক আছে। কিন্তু যদি আমি টিকে ডিগ্রি সেলসিয়াসে নিই তাহলে কি হবে, এখান থেকে ডট ডট করে গিয়ে এখান থেকে শুরু হবে, এই যে পয়েন্টটা হবে, এই পয়েন্টটা হবে -273 ডিগ্রি সেলসিয়াস। মানে এই পয়েন্টের মানে হচ্ছে যে -273 ডিগ্রি সেলসিয়াসে আয়তন কি হচ্ছে, জিরো হচ্ছে, ঠিক। মানে পরম উষ্ণতা, পরম শূন্য উষ্ণতায়, মানে জিরো কেলভিনে আয়তন গ্যাসের জিরো হয়, জিরো কেলভিনে গ্যাসের আয়তন জিরো হবে, ঠিক। তো এখানে আমি দেখতে পাচ্ছি জিরো কেলভিনে জিরো হচ্ছে, জিরো কেলভিনে জিরো হচ্ছে, কিন্তু এখানে তো জিরো কেলভিন নয়, জিরো কেলভিনের জন্য -273-তে আসতে হবে, ঠিক। তো তাহলে সবসময় খেয়াল রাখবে যে জিনিসটা, সেটা হচ্ছে এটা, সবসময় এটা মনে রাখবে, যখনই আমি ডিগ্রি সেলসিয়াসে নেব -273 ডিগ্রিতে, -273-তে
কী হবে, ডিগ্রি সেলসিয়াসে এমিট করবে। আর এখানে গরম হলে এটা। তো চাইলে তুমি দুটো গ্রাফই ড্র করে দিতে পারো। ঠিক, তারপরে কোশ্চেন, ফ্লেমিংয়ের বাম হস্ত মধ্যমা দ্বারা কি নির্দেশিত হয়? মধ্যমা দ্বারা কি নির্দেশিত হয়? চলো ব্যাকে যাচ্ছি। বলছে ফ্লেমিংয়ের যে বাম হস্ত নিয়ম আছে তার মধ্যমা দ্বারা কি হয়? আমাদের মধ্যমা তড়িৎ প্রবাহ, আর বৃদ্ধাঙ্গুলি হচ্ছে বল প্রয়োগ দেখায়, আর যেটা আমাদের তর্জনী হয়ে যায় সেটা চৌম্বক ক্ষেত্র দেখাবে। ঠিক আছে, মধ্যমা তড়িৎ প্রবাহ দেখাবে, মধ্যমা তড়িৎ প্রবাহ। ঠিক আছে, সো মধ্যমা তড়িৎ প্রবাহ নির্দেশ করে, কারেন্ট তড়িৎ প্রবাহ নির্দেশ। বৃদ্ধাঙ্গুলি যেটা আছে সেটা আমাদের কি দেখায়, বল, প্রযুক্ত বল কি লাগছে সেটা দেখায়। ঠিক আছে, আর যেটা আমাদের 4 ফিঙ্গার আছে, যেটা তর্জনী, সেটা আমাদের কি দেখায়, সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র দেখায়। ঠিক, চলো এগোনো যাক। কোন নীতিকে ভিত্তি করে পারমাণবিক বোমা তৈরি হয়? অ্যাটম বোম। পারমাণবিক বোমা যেটা হয় সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিশনের উপর নির্ভর করে। নিউক্লিয়ার ফিশন মানে নিউক্লিয়ার বিভাজন হয়, মানে একটা থেকে অন্য দুটো কি হয়ে যায়, দুটো নতুন নিউক্লিয়াস তৈরি হয়। একটি ভারী নিউক্লিয়াস থেকে অন্য দুটি ছোট ছোট হালকা নিউক্লিয়াস তৈরি হয়। ঠিক আছে, তো নিউক্লিয়ার বিভাজন বলা হয়। নিউক্লিয়ার বিভাজন থেকে কী হয়, পারমাণবিক বোমা ওর ভিত্তিতে ওর নীতিকে মেনে কাজ করে। ঠিক আছে, এবার বলছে ভেদন ক্ষমতার ঊর্ধ্বক্রমানুসারে সাজাও। ক্ষমতার ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে। আচ্ছা, ভেদন ক্ষমতা কার বেশি হয়ে যায়? ভেদন ক্ষমতা সব থেকে বেশি হয় গামার। তো ভেদন ক্ষমতা আমি যদি দেখি, সব থেকে কম হয় আলফা, তারপরে হচ্ছে বিটা, তারপরে হচ্ছে গামা। ঊর্ধ্বক্রমে এইভাবে সাজানো হবে। ঠিক, চলো বয়েলের সূত্রটি বিবৃতি করো। বয়েলের সূত্র আমাকে বিবৃতি করতে হবে। তো বয়েলের সূত্র আমাদের কি বলে, যে তোমরা লিখে নিতে পারো যে কোনো নির্দিষ্ট পরিমাণ ভরের গ্যাসের তাপমাত্রা বা উষ্ণতা স্থির রেখে যদি ওর চাপ পরিবর্তন করা হয়, তাহলে কি হয়ে যায়, চাপ হচ্ছে আয়তনের পরিবর্তনের ব্যস্তানুপাতিক হবে। চাপ যেটা হবে সেটা আয়তন পরিবর্তনের ব্যস্তানুপাতিক হবে। ঠিক, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা বা উষ্ণতা স্থির রেখে যদি চাপ বৃদ্ধি করা হয় তাহলে আয়তন কমবে, চাপ যদি হ্রাস করা হয় তাহলে আয়তন বৃদ্ধি পাবে। তারপরে আমি এটা লিখতে পারি, পি ইনভার্সলি প্রপোর্শনাল ব্যস্তানুপাতিক ভি এর। তার মানে আমি বলতে পারি পি ইকুয়ালস টু কে বাই ভি। তাহলে পি ভি ইকুয়ালস টু কোনো ধ্রুবক, কে কোনো ধ্রুবক হয়ে যাবে, কে সমান কোনো ধ্রুবক। ঠিক আছে, তো 2 মার্কের এটুকুই লিখে এই পর্যন্ত লিখলেই হবে। ঠিক আছে, চল। মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক কাকে বলে? মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক কাকে বলে? ঠিক, দেখো, যে কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। সো মাধ্যমে 2-এর প্রতিসরাঙ্ক 1-এর সাপেক্ষে আমরা লিখি 2-এর প্রতিসরাঙ্ক বাই 1-এর প্রতিসরাঙ্ক, এটা আমরা লিখি। কিন্তু কোনো মাধ্যমের পরম যদি হয়ে যায় তাহলে সেই পরম প্রতিসরাঙ্ক বায়ুর সাপেক্ষে বলা হয়। তার মানে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক বায়ুর সাপেক্ষে, বায়ু মানে 1 যদি বায়ু হয় তাহলে μ2 বাই, তো 2-এর μ1। ঠিক আছে, তো এবার কি হচ্ছে, আমি এটা লিখতে পারি। এবার আমরা জানি যে প্রতিসরাঙ্ক কি হয়ে যায়, প্রতিসরাঙ্ক যেটা হয় সেটা গতিবেগের উল্টো হয়, গতিবেগের ব্যস্তানুপাতিক হয়। কেন গতিবেগের ব্যস্তানুপাতিক? কারণ আমি যদি কোনো গাঢ় মাধ্যম বা ঘন মাধ্যম নিই, সেখানে লাইটের গতিবেগ কম হয়ে যায়, আর লঘু মাধ্যমে লাইটের গতিবেগ বেশি হয়ে যায়। তাহলে আমি বলতে পারি যে মিউ হচ্ছে, সেই মিউ হচ্ছে বেগের ব্যস্তানুপাতিক।
এবার পরম যে এ হবে প্রতিসরাঙ্ক, সেটা কি হয়ে যায়, কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ, সেটা কি হয়ে যাবে, প্রতিসরাঙ্ক সমান আলোর গতিবেগ বায়ুতে, আলোর বেগ বায়ু বা বায়ু শূন্য স্থানে, বায়ু শূন্য স্থানে বাই আলোর বেগ ওই মাধ্যমে, আলোর বেগ ওই মাধ্যমে, এটা হয়ে যায় আলোর বেগ বায়ু বা বায়ু শূন্য স্থানে বাই এটা। সো মিউ ইকুয়ালস টু এটা হয়। তো কোনো এতের কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক, পরম প্রতিসরাঙ্ক মানে হচ্ছে যে আলোর বেগ বায়ুশূন্য জায়গায় কি হবে, তার সঙ্গে আলোর বেগ ওই মাধ্যমের অনুপাত। ঠিক আছে, তো এইটা লিখলে তুমি মার্কস পেয়ে যাবে। ঠিক আছে, চল। তারপরে কোশ্চেন হচ্ছে ফিউজ তার কি হয়, এর ব্যবহার কেন করা হয়। ফিউজ তার হচ্ছে একটি যন্ত্র, একটি তড়িৎ যন্ত্র, যার সাহায্যে কি হয়, আমরা তড়িৎ বর্তনীতে একটা বৈদ্যুতিক নিরাপত্তা প্রদান করতে পারি। ঠিক আছে, বাড়ির যে ফিউজ হয়, সেই ফিউজ উচ্চ প্রবাহ মাত্রা যখন হয় তখন কি হয়, এই ফিউজটি গলে গিয়ে কেটে যায়। ঠিক, যাতে আমাদের বাড়ির টিভি পাখা উচ্চ রোধের কারেন্ট বা উচ্চ মানের যে কারেন্ট আছে তার থেকে নিরাপত্তা পেয়ে যায় এবং টিভি বা ফ্যান এগুলো কি হয়, খারাপ হয়ে যায় না। তো লিখবো কি আমরা, ফিউজ হলো একটি বৈদ্যুতিক নিরাপত্তা যন্ত্র, তোমরা চাইলে লিখে নিতে পারো। ফিউজ হলো একটি বৈদ্যুতিক নিরাপত্তা যন্ত্র যা বৈদ্যুতিক বর্তনীর উচ্চ মাত্রার তড়িৎ প্রবাহ থেকে তড়িৎ যন্ত্রাদিকে সুরক্ষা দেয়। ঠিক, আরেকবার বলছি, ফিউজ একটি বৈদ্যুতিক নিরাপত্তা যন্ত্র যা বৈদ্যুতিক বর্তনীর উচ্চ মাত্রার তড়িৎ প্রবাহ থেকে তড়িৎ যন্ত্রাদি যেমন পাখা, টিভি এইসব যন্ত্রাদিকে সুরক্ষা প্রদান করে। ঠিক, এর বৈশিষ্ট্য হলো এটি কম গলনাঙ্কের হতে হবে, যে কোনো ফিউজের যে উপাদান হবে সেই উপাদানের গলনাঙ্ক কম হতে হবে, যাতে উচ্চ মানের তড়িৎ প্রবাহিত হলে এই ফিউজ তারটি উত্তপ্ত হয়ে কী হবে, গলে যাবে এবং পুরো বর্তনীর যে তড়িৎ প্রবাহ সেই তড়িৎ প্রবাহকে বন্ধ করতে সক্ষম হবে। তাহলে ওই ফিউজ তার কী করবে, বর্তনীর যে যন্ত্রাদি আছে সেই যন্ত্রাদিকে সহজে নিরাপত্তা প্রদান করতে পারবে এবং সেই যন্ত্রগুলোকে খারাপ হওয়া থেকে, ক্ষতি হওয়া থেকে বাঁচাতে পারবে, নিরাপত্তা প্রদান করতে পারবে। তো সেই জন্য ফিউজ তার ব্যবহার করা হয়। তারপরে প্রশ্ন হচ্ছে, লাইকার অ্যামোনিয়ামের বোতলের ছিপি খোলার সময় বোতলটিকে বরফে ঠান্ডা করে খুলতে হয় কেন। লিকুইড অ্যামোনিয়ার বোতলের ছিপি হতে হবে। ঠিক, বলছে একটি বোতলে অ্যামোনিয়া রাখা আছে, সেই অ্যামোনিয়ামের বোতলের ছিপি, তার বোতলের ছিপিকে ঠান্ডা করে তারপরে বোতলটিকে বরফে ঠান্ডা করে খুলতে হয়। ঠিক, তো যে লিকুইড অ্যামোনিয়া হয় সেই অ্যামোনিয়ামের চাপ যে বোতলে রাখা আছে, সেই বোতলের মধ্যে অ্যামোনিয়ামের যে চাপ হয়, লিকুইড তরল অ্যামোনিয়া, তার চাপ খুব বেশি হয়। তো চাপ বেশি হওয়ার কারণে কি হচ্ছে, আমরা যদি হঠাৎ করে সেই ছিপিটাকে খুলে ফেলি তাহলে কি হবে, ওই লিকুইড অ্যামোনিয়া ছড়িয়ে ছিটিয়ে বাইরে পড়বে, কারণ ভেতরের চাপটা, অভ্যন্তরীণ চাপটা, গ্যাসের চাপ বাইরের থেকে বেশি আছে। তো ছড়িয়ে ছিটিয়ে কি করবে, ছিপি খুলে ফেললে ছড়িয়ে ছিটিয়ে পড়বে। ঠিক, তাহলে আমরা কি করব, একে ঠান্ডা করব প্রথমে। যদি ঠান্ডা করি তাপমাত্রা
কী হবে, কমবে। তাপমাত্রা কমলে কী হবে, এর মধ্যে থাকা চাপ যে আছে সেই চাপটি কমবে। তো চাপ কমে গেলে আমরা সহজে সেই চিপিটিকে খুললে ওই NH3 আর বেরিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাবে না। ঠিক, তাহলে লিখব কি, তরল জাতীয় অ্যামোনিয়া বোতলের মধ্যে থাকাকালীন ওর ভেতরে, ওই বোতলের ভেতরে বা ওই বোতলের ভেতরে ও উচ্চ চাপের মধ্যে থাকে। তো যখনই আমরা চিপিটিকে খোলার চেষ্টা করব তখনই ওই উচ্চ চাপের জন্য ওই NH3 বাইরে ছড়িয়ে ছিটিয়ে পড়বে। তো সেই বিপদ থেকে বাঁচার জন্য আমরা প্রথমে ওটাকে ঠান্ডা করে নিই, ওই বোতলকে ঠান্ডা করা হয়, যাতে কি হয়, উষ্ণতা কমে গেলে ওর মধ্যে থাকা NH3-র চাপও হ্রাস পাবে। তো চাপ যদি হ্রাস পায় তারপরে আমরা ওই ছিপিটিকে খুলে ফেললে NH3 কিন্তু আর ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাবে না। ঠিক, তো এই পর্যন্ত থাকবে আজকে। এরপরে আমরা তোমাদের বাকি যে কোশ্চেনগুলো আছে লং কোশ্চেন সেগুলো আমরা করব।